আওয়ামী লীগ ক্ষমতার আমলে আমরা আমাদের ফ্যামিলির কেউ, আমার ছোট ভাই মিঠু চৌধুরী রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান, গত 15 বছর পর্যন্ত সে চেয়ারম্যান, সবচেয়ে জনপ্রিয় চেয়ারম্যান বলার। আমি অন্য কারণে তাকে এখানে সেট করছি, আমি চেয়ারম্যান হওয়ার মতো বা এগুলো, তারপরেও একটা ভিন্ন কারণ। কিন্তু আওয়ামী লীগ থেকে নমিনেশন নিয়ে সে কখনো চেয়ারম্যান হয় নাই, সে স্বতন্ত্র দাঁড়িয়ে চেয়ারম্যান হয়েছে। এবং কি কারণে সেগুলি আমি ব্যাখ্যা করতে চাই না, সেটা অন্য ব্যাপার। এগুলি মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত জানে, অনেক ব্যাপার হয়েছে, অনেক ঝামেলা হয়েছে এগুলি নিয়ে। তারপরেও আমাদের পরিবার বড় আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছি, আওয়ামী লীগের জীবন দিয়েছি, আমার বাবা জীবন দিয়েছে, আমার ভাই জীবন দিয়েছে, ভাইরা জেল খেটেছে, আমরা এত পরিশ্রম করলাম দলের জন্য। সে আমার ছোট ভাই দলের নমিনেশন পায় না, তাকে স্বতন্ত্র নির্বাচন করতে হয়। যাক, সেটা মন্দের ভালো হয়েছে, সাধারণ মানুষের সমর্থন ছিল, সে বিপুল ভোটে জয়লাভ করেছে। যারা দাঁড়িয়েছে অনেকের জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে। তো আওয়ামী লীগের সরকারের পতনের পরে আমি যতটুকু জানি বলা যে মামলাগুলি হয়েছে, সে মামলাগুলোর মধ্যে বিএনপির আলমগীর সাহেব বা রাইসুল আমার বন্ধু, এরা নিজেরা এগুলি মনিটর করে তারপর মামলা দিয়েছে কাকে কাকে দিবে। প্রথম কথা হলো যে তুফাইল আহমদ সর্বজন শ্রদ্ধেয় নেতা, ঠিক আছে, তার একটা মানুষ দায়িত্বে থাকলে কারো ক্ষতি হয়, কারো উপকার করেছে, কিন্তু এখন তো সে পঙ্গু মানুষ, সে তো মৃত্যু সজ্জায়। তার মতো লোকেরকে মামলায় দেওয়া এটা উচিত হয়েছে? যে কোনো সময় আল্লাহ না করতে তার মৃত্যু হতে পারে, আমি চাই যে আরো অনেক দিন থাকুক, সে সুস্থ থাকুক, কিন্তু তাকে মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণ করতে হবে। তার বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে, আওয়ামী লীগের অফিস বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। আমার ছোট ভাই মিঠু চৌধুরী, তাকেও মামলায় দেওয়া হয়েছে। কোন রাজনীতির মধ্যে সে বাড়াবাড়ি কাটাকাটি কিছুর মধ্যে নেই, তাকে পর্যন্ত মামলা। আমার দুঃখটা হলো যে আলমগীর সাহেবকে আমি, যে উনি এতটা আমাকে রেসপেক্ট দিল, এত স্নেহ করলো, আমি উনি জানে যে আমার মান মানসিকতা কি। আমার ছোট ভাইকে মামলায় দেওয়ার আগে ওনার একটু বিবেচনা করা উচিত ছিল যে ওকে আমি কেন মামলায় দিচ্ছি, ওর দোষটা কি? আওয়ামী লীগ হলেই তাকে মামলায় দিতে হবে? আজকে 10 মাস আমার ছোট ভাই বলা ছাড়া তার পরিবার সহ ছোট ছেলেটা লেখাপড়া করতে পারে না। এগুলি কি সহ্য করে আল্লাহ? এগুলি কোনো প্রতিকার হবে না? যাই হোক, তো তারপরে তো বলেন ঢাকায় চলে আসলাম, তারপরে তো আনরেস্ট হলো, তার চেঞ্জ হয়ে গেল আর কি। যাই হোক, সবারই কম বেশি দুঃখ কষ্ট আছে, এইভাবেই আমাদের দিন যাচ্ছে। আল্লাহ যতদিন রাখে, ভালো মন্দ মিলেই আমাদের জীবন যাবে। যারা ভালো আছেন ভালো থাকেন, যারা দুঃখ কষ্টের মধ্যে আছে আল্লাহ যেন তাদেরকে আসান দেয়, ভালো থাকার তৌফিক দেয়, নিরাপদ থাকার তৌফিক দান করে। রাজনীতির বিষয়ে আলোচনা করবো কি আছে আমরা আলোচনা করি। তারপরেও আপনারা জানেন নির্বাচন তারিখ ঘোষণা করেছে। আমি মনে করি না এই তারিখে নির্বাচন হবে, এটা আমার ব্যক্তিগত উপলব্ধি। এই তারিখে নির্বাচন করার জন্য ডক্টর ইউনূস এই তারিখ দেয়নি, এটা দিয়েছে সবাই চাপাচাপি করতেছে, সবাইকে বোঝানোর জন্য একটা তারিখ দিয়েছে। আর দ্বিতীয় হলো বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করার জন্য এই তারিখটা দিয়েছে। বিএনপি যদি সঠিকভাবে তার সাথে ওনার ইচ্ছা মতো যদি নেগোসিয়েশন করতে হবে, নির্বাচন ডিসেম্বর না নভেম্বরই চলে আসতে পারে, কোনো সমস্যা নেই। সো বিএনপিকে তার ফাঁদে ফেলার জন্য, তার যে মেটিকুলাস ডিজাইন সামনের জন্য, সেটার মধ্যে তার বিএনপিকে ট্র্যাপ করার জন্য এই নির্বাচনের তারিখটা দেওয়া হয়েছে। এবং আমি বিএনপির যে প্রতিক্রিয়া দেখলাম, বিএনপি বলেছে যা যেইভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে, তাতে আমি মনে করি না বিএনপি কোনো শক্ত অবস্থান নিয়েছেন। তাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হওয়ার সত্ত্বেও তারা এই তারিখ প্রত্যাখ্যান করেনি। তারা বলছে ডিসেম্বরে চেয়েছি, ডিসেম্বরে করতে হবে, ডিসেম্বরে করা উচিত ছিল, এটা এত দেরিতে দিল কেন, জানুয়ারিতে হলে ভালো হইতো, এই সমস্ত এইভাবে তারা কথা বলতেছে। তারাও একটা
লেনদেন করার জন্য একটা উইন্ডো খোলা রেখেছে, যার জন্য তারা প্রত্যাখ্যান করেনি। কারণ প্রত্যাখ্যান করলে তো তাকে আবার ফিরে আসাটা খুব কঠিন হয়ে যাবে, যার জন্য ওই উইন্ডোটা তারা ওপেন রাখলো। কালকে যে বিষয়টা নিয়ে একটা বিষয় নিয়ে ডক্টর ইউনূস কথা বলেছে, একটা হুমকি দিয়েছে। পোর্ট নিয়ে যারা বিরোধিতা করবে তাদেরকে প্রতিহত করার জন্য বলেছেন। পোর্ট নিয়ে বিরোধিতা করতেছে এই দেশের 18 কোটি মানুষ পুরা, তার মধ্যে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী, বিএনপি সহ প্রায় সকল, জামাত আর এনসিপি, এই দুই ইউনূসের যারা মূল প্রতিষ্ঠান, যাদের জোরে বিএনপি ডক্টর ইউনূস এখনো ক্ষমতায়, এই জামাত আর এনসিপি ছাড়া আর বিএনপি সহ সকল রাজনৈতিক দল এই পোর্টের এন্ট্রি। তো উনি কাকে নিয়ে সশস্ত্র বাহিনীকে, বিএনপিকে এবং এই দেশের 18 কোটি মানুষকে প্রতিহত করবে? উনি তো একটা যুদ্ধের কথা বলেছে কালকে, উনি তো যুদ্ধ নিজে ঘোষণা করেছে এবং এই যুদ্ধটা করে উনি নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার বাহানা করার চেষ্টা করতেছে। এটা একটা অশনি সংকেত এবং আমি নিশ্চিত কেন এটা সে এইটার ব্যাপারে এত সিরিয়াস। তার তো করিডোর দিতে পারতেছে না, এখন হলো পোর্ট দেওয়ার করিডোর দেওয়া একই কথা। কারণ পোর্ট যদি, পোর্টের ব্যবস্থাপনা যদি বিদেশিদের হাতে চলে যায়, বিদেশি বলতে যাদের কথা বলতেছে ডিপি ওয়ার্ল্ড, এটার সাথে আমেরিকান নেভির সাথে একটা আলাদা একটা রিলেশন আছে। বিভিন্ন পোর্ট যেহেতু এরা প্রায় 100-র উপরে পোর্ট এরা নিয়ন্ত্রণ করে সারা বিশ্বে, যার জন্য আমেরিকার ইন্টারেস্ট আছে এই পোর্টগুলির মধ্যে বিভিন্ন রকমের মেকানিজম করার জন্য, অনেক ব্যাপার আছে সিআই এর, আমেরিকান নেভির। তো এখন এই পোর্ট যদি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যায়, আমি আগে কয়েকটা এপিসোডে বলেছি, পোর্ট এবং করিডোর একটা আরেকটার পরিপূরক। পোর্ট পেল না করিডোর পেল, কোনো লাভ নাই। করিডোর পেল, সরি, পোর্ট পেলে কিন্তু লাভ আছে। কারণ পোর্ট পেলে তার যে সমস্ত করিডোর, যে অস্ত্র যেভাবে যাওয়ার দরকার, সে এখান থেকে ঠিকই পাস করতে পারবে বিভিন্ন ইয়াতে। তো মূল কাহিনী হলো যে পোর্টটাকে আমেরিকার নিয়ন্ত্রণে নিয়ে যাওয়া, এবং এটা যদি না করতে পারে আমেরিকা লাল কার্ড দেখায় দিবে যে আমরা তোমার সাথে আর নাই। এখন একটা হলুদ কার্ড দেখাইছে, করিডোর দেওয়ার হলো না, এখন লাল কার্ড দেখানো বাকি আছে পোর্ট নিয়ে, যার জন্য সে তার অস্তিত্বের কারণে সে এটা নিয়ে এখন জং এলান করে বসে আছে যে যারাই এটা বিরোধিতা প্রতিহত করতে হবে। আপনি কাকে নিয়ে প্রতিহত করবেন? এটাই তো একটা চ্যালেঞ্জ। আপনি ভোট দিতে পারবেন না, পারলে দেন, দেখি কিভাবে আপনি ভোট দেন। বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে, সশস্ত্র বাহিনীকে উপেক্ষা করে আপনি ভোট দিবেন, এত এই ক্ষমতা আপনার কোথায় পেলেন আপনি? সেটা আমরা দেখতে চাই। উনি বিরাট রকমের একটা, শুধু ক্ষমতাই না, ওনার বড় রকম হচ্ছে ডিল মাস্টার। তো উনি বড় রকমের ডিল করেছে এই ভোট নিয়ে, আর্থিকভাবে করেছে এবং ক্ষমতা টিকিয়ে থাকার জন্য করেছে, টিকে রাখার জন্য করেছে। তো এটাই হলো ওনার জন্য ফাইনাল টেস্ট। উনি সার্ভাইভ করবে কিনা বুঝতেই আসে না। এই 15 তারিখে অফিস খোলার পথে তারপরের 15 দিন উনি নিজেও জানে না, উনি শুধু এইটুকু বলেছে যে যুদ্ধ পরিস্থিতি, আসলে উনি যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়বে আগামী 15 জুনের পর থেকে। সেটাই দেখার বিষয়। সেনাপ্রধান আজকে দেখা করতে গিয়েছে, এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। উনি যদি না যেত তাহলে একটা, উনি উপস্থিত আছে কিন্তু গেল না দেখা করতে, এটা একটা রিলেশনটা ব্রেকআপের পর্যায়ে চলে যায়, ওপেন সিক্রেট হয়ে যায়। যেহেতু সেনাবাহিনী থেকে এর আগে বলা হয়েছে যে সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, স্বাভাবিকভাবে ওনাকে সেই কারণে যেতে হয়েছে। কিন্তু তারপরে উনি পোর্ট এবং নির্বাচন নিয়ে ওনার মতামত উনি খুব সাবমিসিভ হয়েছে, উনি আবারও সে স্মরণ করে দিয়েছেন। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নাই যে উনি পার পেয়ে যাবে। 15 জুনের পর থেকে 30 জুন বা তারপরের দিনগুলি
এই দেশের জন্য অত্যন্ত ক্রুশিয়াল এবং একটা ডিসাইসিভ টাইম ওইটা। আশা করি বাংলার মানুষের জয় হবে।